স্বাগত এখন দুপুরের সঙ্গে আছি আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি নাহিদা মিতু। সিঙ্গেল পল্লি মনে করেন যে মোহ পড়বে আর 200 টাকা করে দেওয়া লাগবে। চান্দা পানি দিয়ে আমার তেলের টাকা পর্যন্ত এখন নাই। 30 টাকা করে নেয় ইউনিয়ন 10 আর মালিক সমিতি 30। অপ্রাতিষ্ঠানিক যে চাঁদাবাজিগুলো আছে এইগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম তাহলে কিন্তু নিঃসন্দেহে সারা দেশের ভোক্তার কাছ থেকে 1 থেকে 1,500 কোটি টাকা আমরা প্রতি মাসে কিন্তু আমরা সাশ্রয় করতে পারতাম। আমরা যে হিসাবটা দিচ্ছি সেটা আসলে কম, বাস্তবতা হচ্ছে আরো বেশি খারাপ চিত্র। ন্যূনতম পক্ষে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে এখানে চাঁদাবাজি সড়ক পথে এটাকে একটা এক ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। গালিব, আমরা দেখছিলাম সড়ক মহাসড়কে বেপরোয়া গতিতে চাঁদাবাজি চলছে, আর এতেই কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে বাস মালিক এবং চালকরা, এবং যার প্রভাব পড়ছে ব্যক্তি জীবনে, সেই সাথে মূল্য বৃদ্ধিতেও এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিশেষ প্রতিবেদন। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। 409 ধারায় উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। WPPF এর শ্রমিকের 5% পাওনা, ওইটার সিগনেটারি ডক্টর ইউনুস না এবং গ্রামীণ টেলিকমও না। তার বিরুদ্ধে আমরা তদন্ত করেছি এবং তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অভিযোগ গ্রহণ হয়েছে, কগনিজেন্স হয়েছে। এখন চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিলের যে টাকা আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, আর এর মাধ্যমে যে 25,22 লাখ টাকার অর্থ আত্মসাতের মামলার তার বিচার কাজ শুরু হলো। এবং গালিব 11 জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে, তবে আবারও হয়রানির অভিযোগ করেছেন ডক্টর ইউনূস। এ নিয়ে এখন দুপুরে জানাবো বিস্তারিত, তবে তার আগে সড়ক মহাসড়কে বেপরোয়া চাঁদাবাজির গল্প। মিতু, মহাসড়কের ওপরে ভিত্তি করে কিন্তু দেশের অর্থনীতি বড় হচ্ছে এবং দেশের 60% মানুষের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য এই মহাসড়কের উপরে, যে কারণে ট্রাক কিংবা অন্যান্য যে পরিবহন ব্যবসা সেটা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এই যে যারা এই পরিবহনের ব্যবসায় নামছেন তাদের নিবন্ধনের থেকেই ঘুষ দিতে হয়, কিন্তু অফিসের এই ঘুষ একটা সময় রাস্তায় নামলে তখন সেটা হয়ে যায় চাঁদা। আসলে গালিব, পরিবহনের চাকা ঘুরলেই নেতা, পুলিশ, সিটি কর্পোরেশন, পৌরসভা সবার টেবিলে কিন্তু পৌঁছে যাচ্ছে চাঁদার টাকায়। এছাড়া টিআইবির একটি গবেষণা হয়েছে এবং সেখানে তারা বলেছেন যে এই যে যাত্রী পরিবহন খাতের যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা বছরে 1060 কোটি টাকার চাঁদা দিয়ে থাকে, এবং এটা যদি পরিবহনের হিসাব করা হয় সঙ্গে তাহলে সেটি ছাড়িয়ে যায় 2000 কোটি টাকায়। এ নিয়ে আমাদের সহকর্মী আরিফ হোসেন, তরিকুল ইসলাম এবং শোয়েব রহমানের একটি যৌথ প্রতিবেদন রয়েছে, দেখে নিব সেটি। দুপুর গড়িয়েছে, এখনো পেটের আগুন নেভেনি বাস চালক রফিকুল ইসলামের। 20 টাকার আলু, 20 টাকার শাক আর ভাতের সাথে ডাল এখনো উনুনে। আয়ব্যয়ের ফারাকের তাল মেলাতে বছর 2 আগেই পরিবার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। হোটেলের খাবারও দাম ছুঁয়েছে আকাশ, তাই ভরসা উনুনেই। বাস চালকের সিটে বসলেই প্রতিদিন আয় 7 থেকে 8,000 টাকা। এ পকেট ও পকেটে দিয়ে শূন্য হাতেও ঘরে ফিরতে হয় রফিকুলকে। মালিকের বেঁধে দেওয়া 3,000 টাকা, জমার সাথে তেল খরচ 3 থেকে 3,500। হিসেবটা এমন হলে হয়তো জীবন নিয়ে এত আক্ষেপ থাকতো না তার। জটিলতা চাঁদার টাকা নিয়ে। 100 টাকাই পকেট আছে, কালকে গাড়ি চালান, কালকে গাড়ি চালাবো, যদি বেতন পাই তাহলে সংসার চলবে, নাহলে তো ফলাবান না খাইয়া থাকা লাগতে পারে। রাস্তার খরচ তো আমাকে 1400 টাকা খরচ আছে। যতদিন গাড়ি চালা ততদিন যেতে আসি, কিন্তু ওই যে ওটা নিয়ম দেওয়াই লাগবে। তেরামি করলে তো ভাট ধরতে এমনি আসবে। জীবন হিসেবের এমন জটিল সমীকরণে আরও কারা আছে দেখতে চায় এখন টিভি। শুরুটা রাজধানী দিয়ে করতে চাই।
চাঁদাবাজির চাপে অতিষ্ঠ অধিকাংশ বাস মালিক চালক। টাকা বাইর করলেন কেন? এই যে 100 না দিলে গাড়ি আটকাইতো, মানে আপনাদের কাছে বাচ্চা গেলাম। সিঙ্গেল পড়লি মনে করেন যে মোহ পড়বে আর 200 টাকা করে দেওয়া লাগবে। চান্দা পানি দিয়ে আমার তেলের টাকা পর্যন্ত এখন নাই। মহাখালী 1000, এই কিলকা থেকে আপনার আব্দুল্লাপুর 1000, টঙ্গী থেকে বুটবাজার লাগা 1000, চৌরাস্তা 1000। ভারতের ইঞ্জিনে বাংলাদেশে বানানো কাঠামো লাগিয়ে তৈরি হয় দেশের অধিকাংশ বাস। নিবন্ধন নিয়েই জীবনের গল্প শুরু হয় যাত্রীবাহী বাসের। উৎকোচ না দিলে নিবন্ধন নিতেই পড়তে হয় হয়রানির মুখে। এরপর বছর বছর ফিটনেস সার্টিফিকেটের জন্য শুরু হয় দৌড়ঝাঁপ। ফিটনেস সার্টিফিকেট আছে? সব আছে। কই দেই তো কিছু দিস না। আব্দুল্লাহপুর একটা কাগজ দিয়ে আসছি, এনে 3টা আছে, একটা মামলার স্লিপ আছে। ফিটনেস সার্টিফিকেট আছে? হ্যাঁ আছে সব। ফিটনেসই তো দিয়ে আসলাম আব্দুল্লাহপুর। ফিটনেস করতে টাকা নেব, টাকা ছাড়া কি আর এমনি করবো? হাইকোর্টের নির্দেশনা অথবা উপরস্থ কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ কোনো কিছুতেই থামানো যাচ্ছে না পরিবহন সেক্টরের উৎকোচ নেয়ার দীর্ঘদিনের এই পদ্ধতি। কিভাবে থামানো যাবে দেই তারও সদুত্তর। অনেকটা প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি হচ্ছে খুলনায়। চাঁদাবাজি এখানে ওপেন সিক্রেট। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর মোড়। শ্রমিক ইউনিয়নের নামে এখান থেকে তোলা টাকা না দিয়ে যাওয়ার উপায় নেই কারো। সবাই জানে, মুখ খোলে না কেউ। আমরা মালিক সমিতির আয়ত্তে নিয়ন্ত্রণ করি। আমরা 30 টাকা করে নেই, ইউনিয়ন 10 আর মালিক সমিতির করি। এই টাকাটা আমাকে শ্রমিক আছে 300, আবার বেয়াদে বলি তার কি করতে। এখন টেলিভিশনের পাওয়া তথ্য বলছে, সোনাডাঙ্গা থেকে যশোর রুটে গাড়ি চলতে 5টি স্থানে চাঁদা দিতে হয়। সাতক্ষীরা রুটে গাড়ি চললে 4টি স্থানে, পাইকগাছা রুটে 4টি স্থানে এবং বাগেরহাটে গাড়ি চললে 2টি স্থানে চাঁদা দিতে হয় শ্রমিক ইউনিয়নের নামে। এই যেটা সেলিম কার্টিস 410 টাকা নেয়, আর থানা সামনে আসতে গেলে আমরা 130 টাকা, আর 0 পয়েন্টে নেয় 150 টাকা, কই নেয় আপ ডাউন 40 টাকা, ডুমুরিয়া 20 টাকা, আর এইখান দেবো 50 টাকা। এই যে রুটে যে গাড়িগুলো চলে এদের কোনো মালিক সমিতি নাই। এরা এখন বর্তমানে রাজনৈতিক নেতারা তারা ছাড়ায় এবং এদের চাঁদা দিকে অনেকগুলো টাকা। ব্যবসায়িক নগরী হিসেবে পরিচিত চট্টগ্রামের অবস্থা একই রকম। এখানে রীতিমতো চাঁদাবাজির ঘটনা বলতে ভয় পায় অধিকাংশ বাস মালিক ও চালক। শহরে চলা অধিকাংশ গাড়ির নেই রুট পারমিট। ফিটনেস সার্টিফিকেট কবে নিয়েছেন তারও নেই হদিস। যাত্রী নামাই দিতেছে, তো নামাই দেওয়ার পরে পুলিশ এসে বলে যে দাঁড়াও ডকুমেন্ট দিলাম, দেখছে ডকুমেন্ট কমপ্লিট, বলে যে তুমি এখানে পার্কিং করছো কেন, নো পার্কিং প্রতিবন্ধী, কিন্তু ফিজে কোনো জামজট নাই, তারপরে বলে যে প্রতিবন্ধী মামলা, নো পার্কিং মামলা, এই বলে আমাকে একটা 5,000 টাকা মামলা দিয়ে দেয়। আমার চট্টগ্রামের পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ যদি সঠিক হয়ে যায়, তারা যদি বলে যে আমরা আগামী 3 মাস পরিবহনের কোনো টাকা নিব না এবং কোনো ইলিগেল কাজ পরিবহনে হইতেও দিব না এবং কোনো ফিটনেসবিহীন রুট পারমিটবিহীন গাড়ি চলতেও দিব না, তাহলে দেখবেন চট্টগ্রাম শহর পরিষ্কার হয়ে যাবে। নগরীতে বাস মিনি বাসের জন্য অনুমোদিত রুট 17টি, সেখানে যানবাহন চলছে 1130টি। হিমন হলারের জন্য অনুমোদিত রুট 18টি, আর সেখানে যানবাহন চলছে 959টি। আর অটো টেম্পোর জন্য অনুমোদিত রুট 21টি, সেখানে যানবাহন চলছে 2193টি। এটি বিআরটি এর তথ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে সড়কে এর চেয়েও বেশি যানবাহন চলছে এবং তারা চলছে প্রশাসনকে ম্যানেজ করেই। টিআইবির গবেষণা বলছে, দেশের আন্তজেলা দূরপাল্লা রুটের বাসের ক্ষেত্রে বাস প্রতি গড় ঘুষের পরিমাণ 1019 টাকা, আন্তজেলা আঞ্চলিক রুটে বাসের ক্ষেত্রে 1133 টাকা এবং সিটি সার্ভিস বাসের ক্ষেত্রে প্রতিদিন গড় ঘুষের পরিমাণ 200 থেকে 300 টাকা। বছরের হিসেবে 1060 কোটি টাকা গুনতে হয় পরিবহন খাত সংশ্লিষ্টদের। আমরা যে হিসাবটা দিচ্ছি সেটা আসলে কম, বাস্তবতা হচ্ছে আরো বেশি খারাপ চিত্র। কাজে এটা তো ন্যূনতম পক্ষে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে এখানে চাঁদাবাজি সড়ক পথে এটাকে একটা
একটা এক ধরনের স্বাভাবিকতা রূপান্তর করা হয়েছে। ফলে যে এর প্রভাব যে দ্রব্যমূল্য থেকে সরে সেবা খাতের উপরে সার্বিকভাবে যেটা পড়ে, বিশেষ করে দ্রব্যমূল্যের উপরে, সেটা কিন্তু আবার দ্বিতীয় দফা জনগণকে বইতে হয় সে বোঝাটা। টিআইবির গবেষণার থেকেও ভয়াবহ চিত্র বাস্তবে। পণ্য পরিবহনের চাঁদাবাজির চিত্র ছিল না টিআইবির গবেষণায়। অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভা, মালিক সমিতি, শ্রমিক সংগঠন, পুলিশ সবাই নেয় টাকা এই খাত থেকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আবিজাবি বক্কর সকর দিয়ে নিতেছে আর কি। আমরা তো সারা বাংলাদেশ চলি, কথা বোঝেন নাই, প্রত্যেক জায়গায় জায়গায় এরকম দিতে হয়। তখন 80 টাকা দেয়, 50 টাকা দেয়, 100 টাকা দেয়, 150 টাকা দেয়, 200 টাকাও দেয়। যাত্রাবাড়ি ফেলা বেরোতে নামলে নেই 60 টাকা করে, আর বাবুবাজার ব্রিজ তোলে 100 টাকা করে। ঢাকা দক্ষিণ সিটি সাদা হিসেবে নেয় টাকা না দিলে ওরা তো গাড়ি হয়তো গ্যালাস ভাঙ গেলায়, লুকিন গ্যালাস ভাঙ গেলায়। একটা লুকিন গ্যালাসের দাম 300 টাকা, 350 টাকা, তখন বাধ্য হয়ে 100 টাকা দিতে হয়। সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে কৃষকের উৎপাদিত পণ্য কম দামে পায় না ভোক্তা। অভিযোগ দোকান মালিক সমিতির। যদি শুধু আমরা এই অপ্রাতিষ্ঠানিক যে চাঁদাবাজিগুলো আছে এইগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে কিন্তু আপনার একেবারে নিঃসন্দেহে সারা দেশের ভোক্তার কাছ থেকে 1 থেকে 1,500 কোটি টাকা আমরা প্রতি মাসে কিন্তু আমরা সাশ্রয় করতে পারতাম। খাদ্যদ্রব্য তো শুরু করে সকল পরিবহন, মাল পরিবহনে এই যে ট্রাকের ভাড়া বৃদ্ধি হয়, ট্রাকের ভাড়া বৃদ্ধি করতে এই চাঁদাবাজির কারণে রাস্তায় রাস্তায় যেমন বিভিন্ন বেসিক ইউনিয়নের চাঁদা, তেমন পুলিশের চাঁদা। সিটি কর্পোরেশন, পৌরসভা কোথাও চাঁদা না নেওয়ার জন্য হাইকোর্ট থেকে সিদ্ধান্ত যে ট্রাক কভার ভ্যান কোনো পূর্ণ পরিবহনের মালিক গাড়িতে কোনো চাঁদাবাজি করতে পারবে। আসলে কোনো সিটি কর্পোরেশনও মানে না, আর পৌরসভাও মানে না। মাত্র 3 মাসে চট্টগ্রাম থেকেই চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে 45 জন। র্যাবের দায়িত্বশীলরা বলছেন, শুধুমাত্র কাপ্তাই রাস্তার মাথা এলাকাতেই মাসে 50 থেকে 60 লাখ টাকার চাঁদাবাজি হয়। এই টাকার ভাগ যায় সব টেবিলে। ফলে বাড়ে পণ্যের দাম, সাথে যাত্রী ভাড়া তো আছেই। র্যাবের অভিযানে মহানগর এলাকা থেকে মোট আটক করা হয় 45 জনকে। মহানগরীতে চাঁদার জন্য নির্ধারিত স্থান অন্তত 30টি। মাসে চাঁদা আদায় হয় অন্তত 30 কোটি টাকা। যেগুলো অ্যাকচুয়ালি চিটাগাংয়ের বিজিয়েস্ট জায়গা, এইসব জায়গাগুলোতেই মূলত এই চাঁদাবাজিগুলা বেশি হয়। এই চাঁদাবাজদের সিন্ডিকেটের ব্যাপারে আমরা যখন অনুসন্ধান করি, আমরা অধিকাংশ সময় দেখি যে এদের কোনো বৈধ স্ট্যান্ডিং নাই, যে সে কেন চাঁদা তুলবে বা কী জন্য তুলবে। সড়কে চাঁদাবাজির ঘটনা জিরো টলারেন্স নীতিতেই নিয়ন্ত্রণ করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্ভিস চার্জটা নেয়, সেইটা তাদের নির্দিষ্ট স্থান থেকে নেয়, আমরা বারবার বলছি, কিন্তু এইটা যেহেতু নির্দিষ্ট স্থান থেকে তারা নেয় না, মাঝে মাঝে এইটাও আমাদের একটা বিড়ম্বনার শিকার আমরা হয়ে যাই, যে মনে করে এটাও একটা চাঁদাবাজি হচ্ছে। আমাদের বিভিন্ন সময় পুলিশ ফিটনেস গাড়ি চেক করার জন্য থামানো হয়। এইটা কোনো চাঁদাবাজির অংশ না, এটা একটা চেকিংয়ের বিষয়। চাঁদাবাজি আমাদের পুলিশ যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। আমাদের রাজনীতিবিদরাও এর পাশে দাঁড়িয়ে চাঁদাবাজি যাতে কম হয় সেই জিনিসটা তারাও খেয়াল করছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, রাস্তাঘাটে অহেতুক অকারণে কোনো যান কোনো বন্ধ করা হবে না। কাউকে আমরা ইতিমধ্যেই আমরা সেই নির্দেশনা দিয়েছি। বাংলা সড়ক পরিবহন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী 2023 সালের জুন পর্যন্ত মোট নিবন্ধিত যাত্রীবাহী বাস ও মিনি বাসের সংখ্যা ছিল 81,777টি, যার মধ্যে বাসের সংখ্যা মোট 53,656টি এবং মিনি বাসের সংখ্যা 28,121টি। বর্তমানে বিআরটিএ হতে নিবন্ধিত বাসের 70% ঢাকায় নিবন্ধিত। অপরদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি এর বাসের সংখ্যা নগণ্য, যা সড়কে চলাচলকারী বাসের 1.6%। অনিবন্ধিত বাসের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? আমরা 30শে জুনের পরে আমরা কিন্তু মাঠে নামবো, যে কোনো দৃষ্টিনন্দন গাড়ি, দৃষ্টিনন্দন নয় এরকম কোনো গাড়ি যদি রাস্তায় থাকে আমরা এগুলো ডাম্পিংয়ে দিয়ে দিই। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটে সড়ক ও পরিবহন খাতের উন্নয়নের বরাদ্দ ধরা হয়েছে 34,062 কোটি 21 টাকা, যা মোট বাজেটের 4.5%। তবুও দেশের 60.2% মানুষের ন্যায্য মূল্যের ভ্রমণ
হাতের বাইরে। কোথায় সমাধান? সড়কে যতই অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহন চলবে ততই যেন প্রশাসনের লাভ। কারণ যানবাহনের এসব দুর্বলতার সুযোগ নিয়েই আদায় করা হয় চাঁদা। মাঝে মাঝে কিছু অভিযান চললেও তা কেবলই লোক দেখানো বলে অভিযোগ খোদ পরিবহন নেতাদের। কেউ কেউ তো বলছেন সড়কে চাঁদাবাজি বন্ধে শুধুমাত্র ট্রাফিক পুলিশের সদিচ্ছাই যথেষ্ট, কিন্তু তা আর হচ্ছে কোথায়? একটা সময় জনসমক্ষে চাঁদা আদায় করা হলেও এখন গণমাধ্যমের চোখ এড়াতে তা আদায় করা হয় গ্যারেজে কিংবা কোনো অফিস কক্ষে, বিনিময়ে দেয়া হয় টোকেন। কিন্তু ট্রাফিক পুলিশ এসব দেখেও যেন কিছুই দেখছে না। তাই বিআরটিএ, ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের সদিচ্ছা না থাকলে সড়কে চাঁদাবাজির অভিশাপ থেকে মুক্তি কখনোই সম্ভব নয়। পরিবহন খাতে খুলনা অঞ্চল জুড়ে চলছে ব্যাপক চাঁদাবাজি। শ্রমিক এবং মালিক সংগঠনের নামে প্রতি মাসে তোলা হচ্ছে কোটি কোটি টাকা। চাঁদা না দিলে থামিয়ে দেয়া হচ্ছে পরিবহন। মূলত এই চাঁদাবাজির কারণে দেশের বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন চাঁদাবাজি বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। গ্রাম থেকে শহর, সিটি কর্পোরেশন থেকে রাজধানী, চাঁদাবাজ সিন্ডিকেট জাল বিছিয়েছে সব জায়গায়। এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে পৃষ্ঠপোষকদের মদদে ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এই চাঁদাবাজ সিন্ডিকেট। অনেক সময় মন্ত্রী আমলারা চাঁদাবাজি বন্ধের পদক্ষেপ নিলেও সিন্ডিকেটের শক্ত অবস্থানের কারণে বন্ধ করা যাচ্ছে না চিরতরে। আর এর প্রভাব পড়ছে পণ্যের দাম এবং যাত্রীবাহী বাসের ভাড়ায়। সমাধানের পথ কোথায় খুঁজছেন বাস মালিকরা, সাথে সাধারণ মানুষ। গ্রামীণ টেলিকমের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে বিচার শুরু। অভিযোগ গঠন করে 15 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত 4। ডক্টর ইউনূস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এদিকে দুদক আইনজীবীরা জানান মামলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তাই বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। বুধবার সকাল 10:30টায় মামলার অভিযোগ গঠনের শুনানিতে আদালতে হাজির হন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। তাদের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে গত বছরের 30 মে 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 1 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। মামলার অভিযোগে বলা হয় গ্রামীণ টেলিকমের 108তম বোর্ড সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখা থেকে গুলশান শাখায় 437 কোটি 1 লাখ টাকা সরিয়ে নেওয়া হয়। এই টাকা থেকে শ্রমিকদের পাওনা 25 কোটি 22 লাখ টাকা ডক্টর ইউনূস সহ আসামিরা আত্মসাৎ করেছেন। বুধবার ঢাকা বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন মামলার অভিযোগ আসামিদের পড়ে শোনান। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় ডক্টর ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামিদের অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা আনিত অভিযোগ অস্বীকার করেন। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎ করেছেন তা আদালতে প্রাথমিকভাবে প্রমাণ করতে পেরেছে দুদক। সরকারের সাথে তার কি হয়েছে আমরা জানি না। আমরা দুর্নীতি দমন কমিশন, এটি স্বাধীন সংস্থা, তার বিরুদ্ধে আমরা তদন্ত করেছি এবং তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অভিযোগ গ্রহণ হয়েছে, কগনিজেন্স হয়েছে। এখন চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। ডক্টর ইউনূস বলেন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আর তার আইনজীবী জানান এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। অভিযোগের বিষয়টা হচ্ছে যে 409 ধারায় উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। WPP এর শ্রমিকের 5% পাওনা
ওইটার সিগনেটারি ডক্টর ইউনূস না এবং গ্রামীণ টেলিকমও না। মানি লন্ডারিং এর জন্য ওনাকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। মামলার সাক্ষ্য গ্রহণের দিন পর্যন্ত সব আসামিরা জামিনে থাকবেন। বছরের শুরুতেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের দণ্ড দিয়েছিল শ্রম আদালত। তবে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে এবং আদেশ হয়েছে, কোনো মামলায় তাকে গ্রেফতার বা কারাগারে যেতে হয়নি। দ্বিতীয়বারের মতো দুর্নীতি দমন কমিশনের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এ মামলায়ও তিনি রয়েছেন জামিনে। তবে ইউনূস দাবি করছেন তাকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আর দুদক বলছে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মামলার অভিযোগ অনুযায়ী এবং মামলার তথ্য প্রমাণ অনুযায়ী তার বিরুদ্ধে বিচার কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদের সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় শহরের বর্জ্য অপসারণ করা। কিন্তু ঠিক কুরবানি ঈদের আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার বর্জ্য অপসারণের সক্ষমতা বাড়ালো। যুক্ত হলো 40টি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ট্রাক, যাতে ব্যয় হয়েছে 30 কোটি টাকা, আর যা দিয়ে 350 টন বর্জ্য অপসারণ করা সম্ভব। আর এই বর্জ্য অপসারণের সক্ষমতা বাড়ানোর ঠিক পরেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দিল মাত্র 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। আর উল্টো দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখনো বলছে 24 ঘন্টা লাগবে বর্জ্য অপসারণ করতে। কয়েক বছর আগেও কোরবানির পর রাজধানীর বিভিন্ন জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখা যেত। তবে গত 2-3 বছর ধরে এ অবস্থার উন্নতি হয়েছে। কোরবানির 24 ঘন্টার মধ্যেই ঢাকার 2 সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ করছে। এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এবার কোরবানির আগে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা বেড়েছে। সংযোজন হয়েছে নতুন 32টি ডাম্প ট্রাক ও 8টি কম্প্যাক্টর ট্রাক। জাপান ও ভারত থেকে 30 কোটি টাকায় কেনা এই গাড়ি যুক্ত হয় 350 টন বর্জ্য অপসারণের সক্ষমতা বেড়েছে ডিএনসিসির। আলাদা সফটওয়্যারের মাধ্যমে যা ব্যবস্থাপনা করা হবে। এছাড়াও যারা কোরবানি দেবে তাদের জন্য 10,40,000 পরিবেশ বান্ধব পলিব্যাগ দেবে উত্তর সিটি। পাশাপাশি 9,500 পরিচ্ছন্ন কর্মী কাজ করবে ঈদের দিন। কোরবানির বর্জ্য অপসারণে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি মেয়র নিজেও মাঠে থাকবেন বলে জানান। সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টর আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং 32টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য 40টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে। আমাদের হাটের যেই বর্জ্য আছে এবং হাটের যে বাঁশ বা যা কিছু আছে, গেটের যেটা আছে, এটি আমরা এবারটা নিজেরাই পরিষ্কার করে দিব। আমি কোন ঠিকাদারের উপরে আমি নির্ভরশীল হব না। এদিকে ডিএসসিসি 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছে। ফসল বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো এই 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্য যেন অপসারণ হয়। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে এবং হাটের বর্জ্য আমরা আগের রাত থেকে, চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব। যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে বর্জ্য অপসারণের স্বার্থে 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে কোরবানি সম্পন্ন করারও আহ্বান জানান 2 মেয়র। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সিরাজগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার 41টি স্থায়ী ও অস্থায়ী হাটে জমজমাট পশু বেচাকেনা। হাটের পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জের রতনকান্দির হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, কোরবানি ঈদের তো আর খুব বেশি দেরি নেই, কি অবস্থা হাটে বেচাকেনা কেমন দেখছেন, আর কোন আকারের পশুর চাহিদা এবার সব থেকে বেশি?
গালিব, শেষ মুহূর্তে এসে কিন্তু সিরাজগঞ্জের যে কোরবানির পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে আমি যে হাটটিতে রয়েছি এটি সিরাজগঞ্জের অন্যতম বৃহৎ একটি পশুর হাট। এটি আজ কিন্তু শেষ হাট, যে কারণে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশুর এখানে উঠেছে এবং ক্রেতাও কিন্তু অনেক বেশি আমরা দেখেছি। এক কথায় বলা চলে যে একদম উপচে পড়া ভিড় কিন্তু আজকে এই হাটে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে এটি প্রতি বুধবারে কিন্তু এই হাটটি বসে এবং এই আজকে শেষ হাট হওয়ার কারণে ক্রেতারা কিন্তু আজ এই হাটে এসেছেন এবং তাদের পছন্দ মতো কিন্তু তারা গবাদি পশু কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই হাটটি কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সিরাজগঞ্জের বাইরের ক্রেতা এই হাটে বেশি। বিশেষ করে যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু এই হাট থেকে গবাদি পশু কিনে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার হাটে কিন্তু তারা এই গবাদি পশুগুলো নিয়ে যাবেন এবং তারা কিন্তু বিক্রি করবেন। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সিরাজগঞ্জ জেলা কিন্তু গবাদি পশুর জন্য অনেক সমৃদ্ধ একটি জেলা। এবছরও কিন্তু প্রায় 6,24,000-এর বেশি কিন্তু গবাদি পশু সিরাজগঞ্জে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এই সকল গবাদি পশু কিন্তু জেলার বিভিন্ন হাটগুলোতে উঠানো হয়েছে। আপনি যেটি বলছিলেন যে এবছর সিরাজগঞ্জ জেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় 41টি হাট কিন্তু বসানো হচ্ছে। এই 41টি হাটেই কিন্তু জমজমাট এই শেষের দিকে কেনাবেচা হচ্ছে। বিশেষ করে আমরা এই হাটের যে ইজারাদার তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই হাটে যে পরিমাণ আসলে গবাদি পশুর সরবরাহ হয়েছে সেক্ষেত্রে হাটে কিন্তু 2 থেকে 3 কোটি টাকার উপরে কিন্তু কেনাবেচা হবে। বিশেষ করে যেগুলো ছোট গরু রয়েছে সেগুলো গরুর কিন্তু চাহিদা এই হাটে আমরা বেশি দেখতে পেয়েছি। তো গালিব, এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের রতনকান্দি হাট থেকে সবশেষ। কোরবানির ঈদের আর মাত্র বেশি দিন নেই, আর কয়েকদিন পরেই কোরবানির ঈদে তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে পশু কেনাবেচার রিফাত রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কোরবানি ঈদকে সামনে রেখে নরসিংদীর কামারপট্টিতে বেড়েছে ব্যস্ততা। স্বাভাবিকের তুলনায় লেনদেনও বেড়েছে 2 থেকে 3 গুণ। ছুরি, চাকু সহ অন্যান্য লোহার সামগ্রী বিক্রি হচ্ছে মানভেদে 100 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। শিবপুরে পুঠিয়া হাট থেকে বিস্তারিত জানিয়েছেন রাকিবুল ইসলাম। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে পুরোপুরি ব্যস্ততা ভর করেছে নরসিংদীর কামারপট্টিগুলোতে। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া হাটে। এখানে যেমনটি দেখেছে যে দা, বটি, ছুরা সহ অন্যান্য যেসব লোহার সামগ্রী রয়েছে সেগুলোর কেনাবেচা কিন্তু কুরবানি ঈদ সামনে রেখে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়েছে। শুরুতে যদি দরদামটি জানিয়ে দিই যে ছোট আকারের ছুরা বিক্রি হচ্ছে 100 টাকায়, মাঝারি আকারের যেসব ছুরা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে মানভেদে 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত। বড় আকারের ছুরা বিক্রি হচ্ছে 700 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত। একই অবস্থায় বিক্রি হচ্ছে চাপাতি। ছোট এবং মাঝারি আকারের চাপাতি বিক্রি হচ্ছে বাজারে 700 টাকা পর্যন্ত। বড় আকারের চাপাতি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2000 টাকায়। বটি বিক্রি হচ্ছে যেগুলো ছোট মানভেদে সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকার মধ্যে। অপরদিকে ভালো মানের বটি যেগুলো রয়েছে বা ভালো মানের লোহা দিয়ে যেগুলো তৈরি সেগুলো বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে শুরু করে মানভেদে 1200 টাকা পর্যন্ত। তো এরকম লোহার কেনাবেচা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বেশ কয়েকজন দোকানির সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে স্বাভাবিক সময়ে বা স্বাভাবিক হাটে তারা যেখানে দৈনিক 2 থেকে 3000 টাকা লেনদেন করেন, সেই একই লেনদেন কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে প্রায় 10,000 টাকায় গিয়ে ঠিকছে বা 10,000 টাকারও বেশি লেনদেন করতে পারবেন বলে তারা আশা রাখছেন। তো সব মিলিয়ে বলা যায় যে সারা বছরের কামারপট্টির যে অলসতা ভর করে থাকে সেটি কিন্তু এই মুহূর্তে নেই। এখন পুরোপুরি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কামারপট্টিতে, সেই সাথে এসব লেনদেনও বেড়েছে কয়েক গুণ। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। মিতু, চলছে তো টি-20 বিশ্বকাপ। আমেরিকায়
যেদিন থেকে টি-20 বিশ্বকাপটা শুরু হয়েছে সেদিন থেকেই নানান ধরনের অঘটন তো থাকছে, সে সাথে যেন নতুন করে যুক্ত হয়েছে চমক, যেই কারণে বড় দলগুলো অনেক বেশি বিপদে পড়ছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড এমনকি নিউজিল্যান্ডের মতো দলকেও তাদের পরের রাউন্ডে যাওয়াটা পেন্ডুলামের মতো তুলছে। এদিকে কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, এবং বৃষ্টির কারণে কিন্তু আজ শ্রীলঙ্কার ম্যাচ ভেস্তে গেছে এবং এর কারণে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কায়। অন্যান্য দলগুলোর ভাগ্যেও কি রয়েছে সেগুলো নিয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন ওয়াসিউল হক পান্থ। টি-20 বিশ্বকাপের অন্যতম সফল দল ইংল্যান্ড যুগ্মভাবে সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন তো বটে, ফাইনালও খেলেছে 3 বার। ইংলিশদের মতো সর্বোচ্চ 3 বারের ফাইনালিস্ট পাকিস্তানও। শোকেসেও রয়েছে টি-20 বিশ্বকাপ। তবে এবারের বিশ্বকাপ সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নদের মিলিয়েছে এক বিন্দুতে। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই শঙ্কা জেগেছে সুপার 8-এ যেতে পারবে তো বিশ্ব চ্যাম্পিয়ন এই 2 দল। সমীকরণ এখন এমন যে পা ফসকালেই একেবারে গভীর খাদে পড়ে যেতে হবে তাদের, অর্থাৎ বিদায়। তাই এখন ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে এই 2 দলকে। শুরু থেকে অঘটনের যে পূর্বাভাস পাওয়া গিয়েছিল সেটিই যেন এখন একের পর এক ঘটতে শুরু করেছে। ডালাসে সুপার ওভারে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর রোববার নিউ ইয়র্কে ভারতের কাছে লো স্কোরিং ম্যাচে জয়ের আশা জাগিয়েও অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। রোহিত শর্মারা যদি পরের ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে লাভ পাকিস্তানের। কানাডাকে হারিয়ে প্রথম ধাপ পাড়ি দিয়েছে পাকিস্তান। 16 জুন হারাতে হবে আয়ারল্যান্ডকেও, আর হার কামনা করতে হবে যুক্তরাষ্ট্রের। অস্ট্রেলিয়ার কাছে হেরে সংকটে পড়ে গেছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে এসে নকআউট পর্বে যেতে পারেনি ইংল্যান্ড। তবে এবার কি টি-20 বিশ্বকাপে একই ভাগ্য বরণ করতে হবে তাদের? বি গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে হলে ওমান ও নামিবিয়াকে হারাতেই হবে তাদের। বড় জয় বাড়িয়ে নিতে হবে রান রেট, কামনা করতে হবে স্কটিশদের বিপক্ষে অজিদের জয়। তবে সব সমীকরণ পাল্টে দিতে পারে বৃষ্টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হলেই খালি হাতে ফিরতে হবে লায়ন্সদের। আফগানিস্তানের বিপক্ষে হেরে কঠিন সমীকরণে পড়ে গেছে নিউজিল্যান্ডও। সেই কিউইরা যদি বৃহস্পতিবার সকালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বসে তবে তাদের কপালেও রয়েছে শনির দশা। বাকি 2 ম্যাচে আফগানরা ক্যারিবীয়দের কাছে যদি হারে আর পাপুয়া নিউগিনিকে হারায় তবে কোনো আশাই থাকবে না কেন উইলিয়ামসনদের। বৃষ্টি বাধায় ইতোমধ্যেই ঘরে ফেরার টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ডি গ্রুপে প্রথম 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে, আর তৃতীয় ম্যাচে নেপালের সাথে পয়েন্ট ভাগাভাগি হয়েছে বৃষ্টির কারণে। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও কার্যত সুপার 8-এ যাবার কোনো আশাই নেই লঙ্কানদের। তবে এত সব সমীকরণ ভেস্তে দিতে পারে বৃষ্টি। যুক্তরাষ্ট্রে যেভাবে বৃষ্টির আনাগোনা, কোনো কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হলেই শ্রীলঙ্কার ভাগ্য বরণ করে নিতে হবে অন্য দলগুলোকে। ওয়াসিউল হক পান্থ, এখন। পুড়ে গেল রপ্তানির জন্য প্রস্তুত করা জ্যাকেট। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি সকাল 10:30টার দিকে লাগা আগুন। চট্টগ্রামের সিটি গেট এলাকায় জ্যাকেট কারখানার গুদামে আগুন লাগে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানতে চাই এখন পর্যন্ত আগুনের শেষ পরিস্থিতি আপনি কি দেখছেন, আর কি পরিমাণের জ্যাকেট সে গুদামে ছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কি জানা গেছে? গালিব, এখন আগুন পুরোপুরি নিভে গিয়েছে বলা যায়, অর্থাৎ বেলা প্রায় 2টার দিকে মূলত আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যারা এসেছিলেন সেই দমকল বাহিনী, এবং এই মুহূর্তে তারা আসলে তাদের কার্যক্রম শেষ করে কারখানা থেকে তারা বিদায় নিয়েছেন এবং কারখানা এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার বা ধ্বংসস্তূপের মাছ থেকে ধ্বংসস্তূপ পরিষ্কারের কার্যক্রম বা মালামাল যা অবশিষ্ট রয়েছে সেগুলো উদ্ধারের কার্যক্রম চলছে। এবং ভেতরেরটা যদি একটু আপনি দেখেন তাহলে বুঝবেন যে মূলত আসলে ভেতরের অংশটা পুরোপুরি পুড়ে এবং ভস্মীভূত হয়ে গিয়েছে। মালামাল যা ছিল সবকিছুই পুরো একেবারে ছারখার হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা কারখানা কর্তৃপক্ষের যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে এখানে মূলত রপ্তানির জন্য জ্যাকেট, প্রস্তুতকৃত জ্যাকেট রাখা ছিল এবং যেই পরিমাণ জ্যাকেট রাখা ছিল তার বেশিরভাগই অর্থাৎ 80% জ্যাকেটই তারা কিন্তু উদ্ধার করতে সমর্থ হয়েছেন। অর্থাৎ সেই 80% জ্যাকেট তারা এখান থেকে আগুন ছড়িয়ে পড়ার আগ মুহূর্তে সরিয়ে ফেলেন। তবে জ্যাকেট তৈরির কাঁচামাল যেটিকে বলা হয় প্যাড, অর্থাৎ জ্যাকেটের ভেতরে যে এই উপাদানটি মূলত ব্যবহার করা হয় এবং সেই প্যাডগুলো মূলত এখানে ছিল বেশি আকারে, সেই প্যাডগুলোই পুরোপুরি পুড়ে গিয়েছে এবং
সব মিলে যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বলি, মালিক পক্ষ বা কারখানার কর্মী যারা রয়েছেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে আমরা দেখেছি বেশ কিছু মেশিনারিজ ছিল, সেলাই মেশিন এখানে ছিল, তবে সেগুলো পরিত্যক্ত বা নষ্ট মেশিন বলে তারা জানাচ্ছেন। এবং তারা আগুন লাগার কারণ হিসেবে একটি বিষয় ধারণা করছেন যে কারখানার এক পাশে বৈদ্যুতিক খুঁটি রয়েছে, সেই বৈদ্যুতিক খুঁটিতে আমরা দেখেছি যে সেখানে অর্থাৎ কর্মীরা যেটি বলছেন যে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের স্ফুলিঙ্গ আকারে কোনো ছোট আগুনের কণা হয়তো কারখানার ভেতরে প্রবেশ করে এবং প্যাড যেটি সেটি মূলত তুলার মতো একটি জিনিস, সেই তুলার মতো জিনিসটিতে যখন সেই স্ফুলিঙ্গ পড়ে এবং সেখান থেকে আসলে ধীরে ধীরে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ে। এবং আগুন লাগার পরপরই কারখানার যারা কর্মীরা রয়েছেন তারা ফায়ার এক্সটিংগুইশার সহ অন্যান্য যে আগুন নেভাবার উপাদান যা ছিল কারখানার ভেতরে সেগুলো দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত তাদের সকল চেষ্টা ব্যর্থ হয় এবং শেষ মুহূর্তে যে একেবারে বিফল হয় তারা কিন্তু ফায়ার সার্ভিসে খবর দেয়। এবং তারা বলছেন যে খবর দেওয়ারও প্রায় 1 ঘণ্টাখানেক পরে অর্থাৎ সকাল 9টার দিকে মূলত আগুনের সূত্রপাত বলে পরবর্তীতে আমরা জানতে পারি। এবং তারা বলছেন যেটি যে সকাল 9টায় লাগা আগুন সকাল 10:30টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত আসেন এবং সকাল 10:30টায় আসার পরেই যে কার্যক্রম সেই কার্যক্রম বেলা 2টায় সমাপ্ত হয়, 2টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই মুহূর্তে আগুন পুরোপুরি নিভে গিয়েছে এবং কারখানা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। গালিব, চট্টগ্রামে আগুন লেগে পড়ে গেছে জ্যাকেটের গুদাম, তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এখন দুপুরে নিতে হচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। কুয়েতের দক্ষিণাঞ্চলের মাগনাফ শহরে একটি ভবনে আগুন লেগে অন্তত 39 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে 4 জন ভারতীয়। স্থানীয় সময় বুধবার ভোরবেলায় শ্রমিকদের আবাসিক ওই ভবনে আগুন লাগে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় আহত প্রায় 43 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের নিচতলায় অনেকগুলো গ্যাস সিলিন্ডার রাখা ছিল, যেগুলো সঠিক ব্যবস্থাপনা না থাকায় আগুন লেগে তা এত ভয়াবহ আকার ধারণ করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে মারা যাওয়াদের বেশিরভাগই ধোঁয়ায় মৃত্যু হয়েছে। এবং এরই সঙ্গে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।